এই যে, হ্যালো শুভ্রা। শুভ্রা কিছুক্ষণ আশেপাশে তাকালো। আমি আবার ডাকতেই ও পিছন ফিরে তাকালো। আমার দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? এদিকে একবার আসুন। শুভ্রা ধীর পায়ে আমার কাছে আসে। আমি ওর দিকে তাকিয়েছিলাম। মেয়েটাকে অসম্ভব সুন্দরী লাগছে আজ। তার রূপের মায়াটা যেন আরো গাঢ় হয়েছে। ও বলল, হঠাৎ এদিকে? আমি তার প্রশ্নটা এড়িয়ে দিয়ে বললাম, মনে আছে আমাকে? বলুন তো আমার নামটা কি? ইয়ার্কি মারছেন? না, আমি কেন ইয়ার্কি মারবো? আপনি আমার নাম ভুলেই গেছেন তো, তাই না? একদম না। আমার ধারণা আপনিও সেটা জানেন। এখানে এলেন যে? ভাইয়ের সাথে দেখা করতে এলেন নাকি? আমি মৃদু হাসলাম। ওর চেহারায় লজ্জার ভাব। আমার একটু খটকা লাগলো। আমি আবার বললাম, আসলেই কি ওনার সাথে দেখা করতে এসেছেন? ওনার সাথে আসেনি, উনি একটা ডেট অফার করেছিলেন। আমাকে বললেন এই রেস্টুরেন্টে আসতে, তাই এলাম আর কি। আচ্ছা, তা মানুষটা কে শুনি? আছে একজন। নামটা বলা যাবে না? যাবে। আপনি তাকে চিনবেনও। ওই কলেজ বাসে করে যাওয়ার সময় যে ছেলেটা প্রতিদিন আমার পাশে বসে, ওই ছেলেটা। নাম অচিন্ত। বাহ, কংগ্রাচুলেশন। ধন্যবাদ। তা উনি আসেননি এখনো? এই তো চলে আসবে। আমি একটু বেশি এক্সাইটেড তো, তাই আমি আর অপেক্ষা করতে পারিনি, আগেই চলে এসেছি। আচ্ছা, বেশ ভালোই তো। যান তাহলে ভেতরে গিয়ে বসুন। হ্যাঁ, তা যাব। তা আপনার খবর কি বলুন? হঠাৎ এখানে কেন? আর আপনার সাথেও একটা মেয়েকে দেখেছি কদিন ধরে। ঘটনা কি বলুন তো? ওর সাথেই দেখা করতে এসেছেন, তাই না? আমি খানিকটা সময় চুপ করে থাকলাম। এই মেয়েকে কিভাবে যে বলি, আমি এই জায়গায় অন্য কোনো মেয়ে নয়, কেবল ওর জন্যই এসেছি। ওকেই দেখতে এসেছি। বললাম, তেমন কিছু নয়, আসলে কয়েকদিন আমার সাথে কলেজে গিয়েছে তো, তাই আসলে একটু জানাশোনা হয়েছে। এই দেখা হলে এই হাই হ্যালো এই আর কি। শুধুই কি হাই হ্যালো, নাকি আরো অন্য কিছু? অন্য কিছুই নয়, কেবলমাত্র বন্ধু, ব্যাস। আচ্ছা, এই বন্ধু থেকেই কিন্তু পরবর্তী ধাপে এগোয় মানুষ। খেয়াল রাখবেন কিন্তু। ওই যে এসে গেছে মনে হয়। যাই, হ্যাঁ, পরে কথা হবে। অল দ্য বেস্ট। ধন্যবাদ। এই বলে শুভ্রা চলে গেল ওই ছেলেটার কাছে। গিয়ে হালকা করে জড়িয়ে ধরল ওকে। সেই মুহূর্তে আমার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। হাত পা যেন অবশ হয়ে আসছিল। চোখের কোণে জল জমতে শুরু করলো। আমি দ্রুত সামনের দোকানের দিকে এগিয়ে গেলাম। আমার খুব জল তেষ্টা পাচ্ছিল। গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছিল। আমি দ্রুত একটা বোতল থেকে জল খেলাম। পকেট থেকে ফোন বের করে তৃষাকে কল করলাম আর বললাম, তৃষা, তুই একটু বাইরে আসতে পারবি? আমি বাড়ি যাব। কি ব্যাপার? কই তুই? কোথায় হারিয়ে গেলি? বেরিয়ে আয় বলছি। কেন? কি হয়েছে? অল্প কিছুক্ষণ পরে তৃষা বেরিয়ে এলো। আমার হাতের ইশারায় ওকে ডাকলাম। ও দ্রুত আমার কাছে এসে বলল, কি হয়েছে? তুই এখানে কেন? শুভ্রাকে তো আমি ভেতরে দেখলাম। তাকে তো একা দেখিনি, পাশে কেউ একজন ছিল, খেয়াল করিসনি? সেই মুহূর্তে তৃষা নীরব হয়ে গেল। তার চেহারার সমস্ত উচ্ছ্বাস কোথায় যেন উড়ে গেল। আমি বললাম, তুই কি এখানেই থাকবি? কারণ আমি বাড়ি যাব এখন। না, চলো বাড়ি যাই। সব প্ল্যানটাই যেন মাটি হয়ে গেল আজ। মানুষ এত তাড়াতাড়ি চেঞ্জ হয় কিভাবে বলো তো? কিভাবে দুদিনের পরিচয় কারোর সাথে ডেট করতে আসে? আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। সারা রাস্তায় আমি আর তৃষা কেউ কোনো কথা বলিনি। আমি যখন তৃষাকে ওর বাড়ির কাছে নামিয়ে দিলাম, তখন তৃষা বলল, জানিস তো, পছন্দের মানুষটাকে পাওয়া না অনেক কঠিন ব্যাপার। এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে তাকে নিজের মতন করে পাওয়া। দেখ, মন খারাপ করিস না, যা বাড়িতে যা, গিয়ে একটু বিশ্রাম নে। তৃষা চুপ করে থাকলো। বাড়িতে ফিরে না খেয়েই শুয়ে পড়লাম।
আমি সাধারণত এমন করি না। আমার যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখ থাকুক না কেন, আমি সবসময় নর্মালি খাওয়া দাওয়া করি। তবে আজ কেন জানি না তার ব্যতিক্রম ঘটলো। ক্লান্তিতে আমার সারা শরীর যেন নুয়ে পড়ছিল। আমি বিছানায় গা এলিয়ে দিলাম, ভাবলাম একটু হয়তো ঘুম আসবে, অথচ ঘুমের কোনো নামগন্ধও নেই। চোখের পাতা এক করলে কেবল শুভ্রার ছেলেটাকে জড়িয়ে ধরার চিত্রটা আমার চোখের সামনে ভেসে আসছে। আমার অসহ্য লাগছে। আমি অনেকক্ষণ ধরে বালিশের মাঝে মুখ গুঁজে শুয়ে থাকি। শুভ্রা, তৃষা, অচিন্ত আর আমি, আমরা সবাই একই কলেজে পড়ি। এই তো 3-4 মাস আগের কথা। আমরা কেউ কাউকে চিনতাম না। প্রথম পরিচয় হয় আমার আর শুভ্রার। আমাদের প্রথম যেদিনকে দেখা হয়েছিল সেদিন আমি কলেজে বাসের জন্য ওয়েট করছিলাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তার থেকে কিছু দূরে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। আমি একবার মেয়েটাকে দেখলাম, তারপরে চোখ ফিরিয়ে নিই। দ্বিতীয়বার তাকানোর তেমন সাহস হয়নি আমার। মনে হচ্ছিল তাকালেই যেন চোখ ঝলসে যাবে। কি যে এক অদ্ভুত মায়া দেখেছিলাম মেয়েটার চোখে, এত স্নিগ্ধতা, এত কোমলতা, যা বলে শেষ করা যাবে না। আমি মেয়েটার দিকে আর দ্বিতীয়বার তাকাইনি। বাসের জন্যই অপেক্ষা করতে থাকি। মেয়েটা তখন আমার পাশেই ছিল। কয়েক মিনিট পর আমার বাসটা আসে। আমি তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ি। বাসে বসার পর আমি লক্ষ্য করলাম মেয়েটাও উঠছে। আশ্চর্য ব্যাপার, মেয়েটা দেখছি এদিকেই আসছে। এতগুলো তো সিট খালি, আর ওকে এদিকেই আসতে হবে? আরে, দেখছি মেয়েটা আমার পাশেই এসে বসলো। ও গড, আমার পাশেই কেন? আমি পাথরের মতো বসে রইলাম। আমার হাত পা কাঁপতে থাকলো। কেন কাঁপছিল তা আমি নিজেও জানি না। আমার খুব অস্থির লাগছিল। আমি শক্ত হয়ে বসে থাকলাম। এমন সময় মেয়েটা আগুনে ঘি ঢাললো। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যালো, আমি শুভ্রা, সেকেন্ড ইয়ার আইটি ডিপার্টমেন্ট। আর আপনি? এই বলে মেয়েটা তার হাত বাড়িয়ে দিল। আমি ক্যাবলার মতো ওর দিকে তাকিয়েছিলাম। কি বলবো আমি ভেবে পাচ্ছিলাম না। যত সম্ভব নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। তার সাথে হাত মিলিয়ে বললাম, অর্ক, ইসি ডিপার্টমেন্ট, 3rd ইয়ার। নাইস টু মিট ইউ অর্ক। আমি ক্যাবলাকান্তের মতো কিছুই বললাম না, হাসলাম কেবল। সারাটা পথ আমরা একটাও কথা বলিনি। মেয়েটার কানে হেডফোন গোজা ছিল। আমি চুপচাপ বসে রইলাম। আমি আগে কখনো এমন পরিস্থিতির আসলে মুখোমুখি হয়নি। আমার পাশে আরো অনেক মেয়ে বসেছে, অনেক মেয়েদের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমি কখনো এমন অস্থিরতা অনুভব করিনি। এই প্রথম কোনো মেয়েকে দেখে আমি নিজেকে কেমন অস্থির অস্থির ফিল করছিলাম। নিজের মাঝে এক অন্যরকম কিছু অনুভব করছি, কেমন একটা শীতল অনুভূতি। সেদিনের পর থেকেই আমরা ওই একই সাথে বাসে উঠতাম। নির্দিষ্ট এক সময় সেখান থেকে উপস্থিত থাকতে হতো, তবে তা না হলে বাস চলে যেত। কারণ এই বাস মিস হলে শুভ্রা মিস হয়ে যাবে। শুভ্রার পাশে অন্য কেউ বসে পড়বে, যেটা আমিও চাই না। আমার কি যে হয়েছে যে আমি ওই মেয়েটার জন্য এত পাগলের মতো বিহেভ করছিলাম। রাত দিন কেবল তাকে নিয়েই ভাবতে থাকলাম। কলেজে আমরা প্রায় একই সঙ্গে আড্ডা দিতাম। তার সঙ্গে থেকে আমার অনেক অপছন্দের খাবার, যেমন ফুচকা, মোমো খেতে হতো। আমতলায় বসে কত গল্প করেছি। মেয়েটা গল্পের বই পড়তে খুবই ভালোবাসতো। আমি তাকে গল্পের বই উপহার দিতাম। আমার বই পড়ার চেয়ে তাকে বই পড়ার উপহার দিতে অনেক বেশি ভালো লাগতো। ও মাঝে মাঝেই গল্পের বই পড়ে আমাকে তার কাহিনী শোনাতো। অর্ক, জানেন এই গল্পের মেয়ের চরিত্রটি মারা গেছে। এই মেয়েটাকে না মারলে কি ক্ষতি হতো বলুন তো? অনিন্দ একদমই পাত্তা দেয় না চিত্রাকে। সমস্যাটা কি? একটু পাত্তা দিলে কি ক্ষতি হয়? আমার হাসি পেত এইসব শুনে। কিরকম বাচ্চাদের মতো বিহেভিয়ার ওর। এভাবেই কিছুদিন পার হয়ে গেল। প্রায় 3 মাস পর হঠাৎ একদিন আমার আসতে একটু দেরি হয়ে গেল। বাস ছেড়ে দিয়েছিল। আমি দৌড়ে গিয়ে উঠলাম। আমি ভেবেছিলাম শুভ্রা হয়তো তার পিছের সিটটা আমার জন্য রাখবে, কিন্তু বাসে উঠে আমি খানিকটা অবাক হলাম। শুভ্রা জানলার সাইডে বসে আছে, আর তার পাশে বসেছিল একটা ছেলে। ছেলেটার নাম অচিন্ত। সে আর চোখে শুভ্রাকে দেখছে। শুভ্রা আমাকে দেখতেই বলল, আজ এত দেরি হলো যে?
আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। আচ্ছা। এই বলে মেয়েটা চুপ করে রইল। আমি পিছন দিকে এলাম, একটা ফাঁকা সিট পেতেই আমি ওটাতেই বসে পড়লাম। ওই সিটের জানলার সাইডে একটা মেয়ে বসেছিল, জানলার দিকে এসে তাকিয়েছিল। মেয়েটার নাম তৃষা। মেয়েটি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাদেরই ব্যাচমেট। তৃষার সাথে আমার বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে গেল। মেয়েটা এতটাই মিশুকে যে আপনি থেকে তুমিতে আসতে বেশি দিন সময় লাগেনি। অথচ শুভ্রার সাথে আমার এতদিনের আলাপ, তাও আপনিতেই রয়ে গেছে এখনো। তৃষার সাথে আমার বন্ধুত্ব হওয়ার আরও একটা কারণ ছিল। আমি ঘন ঘনই শুভ্রার পাশের সিটটা মিস করতে থাকি। শুভ্রার পাশেই প্রায় অচিন্তকে দেখি এখন। কলেজে ওরা এখন একসাথে আড্ডা দেয়, আমাকেও ডাকে, জোর করে তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, বাট আমি যাই না, কারণ আমার এসব ভালো লাগে না। আমার জাস্ট লিটারেলি সহ্য হয় না অচিন্তকে। আমার সহ্য হয় না অচিন্তর ওর দিকে তাকিয়ে থাকা ওভাবে, তাই আমি যাই না ওর কাছে। এরপর কয়েকদিন কেটে গেল। তৃষা আমাকে বারবার বলে আমি যেন তাড়াতাড়ি শুভ্রাকে প্রপোজ করি, আর যেন অপেক্ষা না করি। আমি এত তাড়াতাড়ি এসব চাইছিলাম না, কারণ আমি শুভ্রার মনের অবস্থাটা জানি না। তাই এখন অযথা প্রপোজ করা ঠিক হবে না, কারণ রিজেক্ট খাওয়ার কোনো মানেই হয় না। এরপরেও তৃষার জোরাজুরি কমলো না। শেষে আমি ওকে একটা অফার করি আর বলি ও যেখানে থাকে তার আশেপাশের কোনো একটা রেস্টুরেন্টে আমরা যাব, আর গিয়ে সেখানে চেক ইন পোস্ট করব, আর যদি ও আসে তাহলেই অবশ্যই ওকে প্রপোজ করব, আর যদি না আসে তাহলে প্রপোজ তো হবেই না, এমনকি ওর পেছনে আর প্রেম নামক প্রত্যাশা নিয়ে ঘুরবও না। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে শুভ্রা আসবে না, কারণ শুভ্রার মাঝে এতটা ফিলিংস আমার জন্য আছে কি না তা আমার জানা ছিল না। কিন্তু আসলেই আমি ভুল প্রমাণিত হয়েছি। শুভ্রা ঠিকই এসেছে, তবে আমার জন্য না, অন্য কারোর জন্য। আমার পোস্টও দেখেইনি, ও অন্য কারোর অফার পেয়ে এসেছে। ওর আশা আর আমার প্রত্যাশার মাঝে কেবল এই সামান্য তফাৎ রয়েছে। শুভ্রাকে আমি খুব পছন্দ করি, আর এই ব্যাপারটা আমি তখনই তীব্রভাবে অনুভব করি যখন শুভ্রার পাশে অচিন্ত ছেলেটাকে দেখি। আমি কখনোই কিছু বলতে পারি না, প্রকাশও করতে পারি না। আমার ভেতরটা কেমন অস্থির হয়ে যায়, কেবল মনে হতে থাকে আমি শুভ্রাকে হারিয়ে ফেলবো। আমার ভয় হয়। আজ সেই ভয়টাই সত্যতে রূপান্তরিত হলো। শুভ্রাকে আসলেই একদম দোষ দেওয়া যায় না। আমি নিজেও কিছুদিন ওকে এড়িয়ে চলেছি, কারণ সে চাইলেই আমার জন্য ওর পাশের সিটটা রাখতে পারতো, কিন্তু সে কখনোই এমনটা করেনি। বরং সে মনে হতো সেই ছেলেটার সাথে থাকলে বেশি স্বস্তি অনুভব করতো। তাছাড়া আমি তাকে কখনোই আমার মনের কথা বলিনি। বললে হয়তো কিছু একটা হতো, না হয় রিজেক্টই হতাম, তবে হতাম তো কিছু একটা। সেদিক থেকে শুভ্রাকে দোষ দেওয়াটা একেবারেই অন্যায় হবে। সবারই নিজের নিজের প্রাইভেট লাইফ আছে। তার প্রাইভেট লাইফে সে কি করবে না করবে তার একান্তই নিজস্ব ব্যাপার। ভালোবাসার অনুভূতিটা খুব তাড়াতাড়ি নিজের মধ্যে চলে আসে, তার উপর মাথার উপর চেপে বসে। নিজেকে খুব অস্থির লাগবে যদি ভালোবাসার মানুষটা কাছে না থাকে। মানসিক প্রশান্তি বিলীন হয়ে যায়। এই যে এত সব অনুভূতি তাকেই নিয়ে, নিজের অভ্যন্তরে এত আলোচনা, এই সবই মিথ্যে মনে হয় যদি মানুষটা অন্য পথে চলে যায়, অন্যের মাঝে প্রেম খুঁজে। তখন এইসব অনুভূতি, এইসব মুহূর্তগুলো সবই অচল হয়ে যায়, সবকিছু অচেনা মনে হয়। আচ্ছা, নিজস্ব অনুভূতিগুলো নিজের কাছেই অচেনা হয়ে গেলে কেমন লাগবে? কিরে, ডিনার করবি না? আমি বালিশ থেকে মুখ তুলে কাব্যদার দিকে তাকালাম, দেখি উনি আমার দিকে চেয়ে আছেন। আমি বললাম, কটা বাজে দাদা? 12টা বেজে গেছে। আপনি খেয়েছেন? কেন, তুই খাবি না? হ্যাঁ, খাবো। আমি কি খাবার এনে দেবো এখানে? না দাদা, আমি গিয়েই খেয়ে নেবো, আপনাকে আর কষ্ট করতে হবে না। কি যে বলিস না, তুই আমার বোনকে রক্ত দিয়েছিলিস, আর এই গ্রুপের রক্ত খুব সহজে পাওয়া যায় না। তুই নিজের সকল ব্যস্ততা ফেলে আমার এক টাকায় ছুটে এসেছিলিস, আর আমি তোর জন্য এই সামান্য কিছু করতে পারবো না? সামান্য কিছু করতে হবে না দাদা, আমি নিজে গিয়েই খেয়ে নেবো। আপনি বরং শুয়ে পড়ুন, কাল কলেজ যেতে হবে। আচ্ছা, তুই কালকে কলেজ যাবি? যাবো না মনে হয়।
আমার একটু শরীরটা খারাপ লাগছে, দেখি যদি একটু বেটার ফিল করি তাহলে অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে। কাব্যদা লাইট নিভিয়ে শুয়ে পড়লেন। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। কাব্যদা আমাদের কলেজেই পড়েন, আমার সিনিয়র। ওর বোন অসুস্থ ছিল, রক্তের খুবই প্রয়োজন ছিল। আমি গিয়ে রক্ত দিলাম, তাতে উনি খুবই খুশি হয়েছিলেন। রাতের খাবার খেয়ে নিয়ে বিছানায় এসে গা এলিয়ে দিলাম। মনে হচ্ছিল আমি কোনো একটা ঘোরের মধ্যে আছি, কিছুই বুঝতে পারছিলাম না। পরের দিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি। সেটা দেখে কাব্যদা আর কলেজে গেলেন না। সারাদিন আমার জন্য রান্না, আমাকে ওষুধও এনে দিলেন। দুদিন পর আমার শরীর অবস্থা একটু স্বাভাবিক হলো, কিন্তু মানসিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আমি কেমন যেন বেপরোয়া হয়ে গেছিলাম। কাব্যদা আমাকে জোর করে ওষুধ না খাওয়ালে আমি খেতামই না, নিজের প্রতি কোনো যত্নও নিতাম না। মনে হতো এই সবই অযথা। যেখানে প্রেম নেই, অনুভূতির কোনো দাম নেই, সেখানে বেঁচে থাকাটাই অনর্থক। প্রায় এক সপ্তাহ পরে আমি ক্লাসে যাই। ক্যাম্পাসে এসে আমি খানিকটা অবাক হলাম, কারণ তৃষা একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে, আর দুজনে কথা বলছে আর হাসছে। সে কেমন যেন একটা প্রশান্তির হাসি। ছেলেটার চেহারা ছিল এক গর্বিত প্রেমিকের হাসি। ছেলেটাকে আমি চিনি, ওর নাম অর্জুন। ছেলেটা অত্যন্ত ভদ্র ও বইপ্রেমিক ছেলে। তৃষা আগে থেকেই ছেলেটাকে পছন্দ করত, কিন্তু কোনোদিনও ছেলেটাকে বলতে পারেনি। এমনটা ও আমাকে বলেছিল। কিন্তু আজ কি এমন ঘটলো যে ওরা হঠাৎ করে প্রেমিক প্রেমিকাতে রূপান্তরিত হলো? আমি ওদের কাছে গিয়ে বললাম, কিরে, ঘটনাটা কি তোদের? এই গাধাটাও যে আমাকে পছন্দ করতো সেটা আমি জানতাম না। সেদিন তোকে আর আমাকে জানিস একসাথে দেখে ওর নাকি জেলাস ফিল হয়েছে, আর এর ঠিক 3 দিন পরেই ও আমাকে প্রপোজ করে বসেছে। আমি তো অবাক, ভাবলাম কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো। পরে ও আমাকে সব খুলে বলল। আমি তো হাসতে হাসতে শেষ। আমি গিয়েছিলাম তোর সম্পর্ক ঠিক করতে, আর দেখ আমার কেসটা যে এরম মোড় নেবে তা আমি ভাবতেও পারিনি। আর হ্যাঁ, ও নাকি আমাদের পিছু পিছু আমাদের বাড়ি পর্যন্ত এসেছিল। দেখছিস ওর কারবার। তৃষা কোনো মতে তার হাসি থামাতে পারছে না। ওকে এত খুশি দেখে আমার নিজেরও খুব ভালো লাগছিল। সেদিন আমরা জমিয়ে আড্ডা দিলাম, অনেক কথা বললাম। এইভাবেই কথার মাঝে তৃষা বলে উঠল, এই শোন, শুভ্রর রিলেশনশিপ স্ট্যাটাস দেখলি? না, ফেসবুকে যাওয়া হয়নি রে। এরপর আরো 2 দিন কলেজ যাইনি। ভালো লাগছিল না আসলে। আমার একটা ব্রেকের দরকার ছিল। কোথাও একটা ঘুরে আসলে ভালো হতো, মনটা ফ্রেশ হতো। এই উল্টো পাল্টা চিন্তা ভাবনা থেকে আর এই একাকিত্ব থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যেত। তাই ভাবছিলাম কোথাও একটা যাওয়া যায়। এমন সময় জানতে পারলাম কাল নাকি ক্লাস টেস্ট আছে, অ্যাটেন্ড করতেই হবে। পরের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য। আমি সকালে ওই বাসের জন্যই ওয়েট করছিলাম। বাসে করেই ওই কলেজে এলাম। ওই বাসে শুভ্রাও ছিল, তবে শুভ্রার পাশে আজ অচিন্ত ছিল না। কেন ছিল না সে নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নেই। সত্যি বলতে আমি খুব একটা শুভ্রার দিকে তাকাইও নি, যদিও আমার সমস্ত অ্যাটেনশন ওরই দিকে ছিল। ক্লাস টেস্ট শেষ হতে হতে 12টা বেজে গেল। বের হয়েই দেখলাম বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। সবাই ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছে, আর আমি অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর আমার ভালো লাগছিল না, তাই আর অপেক্ষা করলাম না, এই বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম। আমার দেখা দেখি আরো কয়েকজন বেরিয়ে পড়লো। আমি যখনই কলেজ থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে এলাম, তখনই দেখলাম শুভ্রাকে। সেও ভিজে ভিজে কোথা থেকে যেন আসছে। আমি ওর দিকে এত বেশি অ্যাটেনশন দিলাম না, দেখছিলাম কোনো বাস আছে কিনা। তারপর লক্ষ্য করলাম শুভ্রা আমার দিকেই এগিয়ে আসছে। আমি খানিকটা অবাকই হলাম, ভাবলাম এই মেয়ে বৃষ্টিতে ভিজছে কেন। শুভ্রা আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আরে কি খবর মিস শুভ্রা? শুভ্রা কিছুই বলল না, শুধু কঠিন চোখে আমার দিকে তাকিয়ে রইল। আশ্চর্য ব্যাপার,
এই মেয়ে আবার আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আমি আবারও বললাম, কেমন আছেন? এবারেও তার থেকে কোনো জবাব পেলাম না। সে একইভাবে আমার দিকে তাকিয়ে রইল। বৃষ্টি ততক্ষণে একটু কমে এসেছে। এর কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গেল। এতক্ষণ পর্যন্ত আমরা কেউ কোনো কথা বললাম না, দাঁড়িয়ে থাকলাম কেবল। কিছুক্ষণ পরেই শুভ্রা বলল, নিজেকে খুব হিরো ভাবো তাই না? কি বলছেন? নিজেকে হিরো ভাবতে যাব কেন? তোমার খুব ভাব তাই না? নিজে এসে কথা বলবে না, আমাকেই সব সময় আগে এসে কথা বলতে হবে। এবার একটু অবাক হলাম আমি। মেয়েটার গলার স্বরটা আজ কেমন অন্যরকম মনে হচ্ছিল, কেমন এক ক্লান্তি ক্লান্তি ভাব। এর থেকেও বড় কথা, ও আজ আমাকে তুমি করে বলছে। আমার কাছে কেমন এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। আমি বললাম, ঠিক বুঝলাম না। তৃষার সাথে ছেলেটাকে? কেন? প্রশ্ন করো না, আগে বলো কে? ও, ওটা ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তাহলে তুমি কি ছিলে? আমি আপনাকে আগেও বলেছি, আমরা জাস্ট ফ্রেন্ড। বন্ধু হলে এত ক্লোজ হতে না। কি বললেন? কিছু না। আচ্ছা, আর কিছু বলবেন? কেন, খুব তাড়া আছে তোমার? না, ভিজে গেছি তো তাই। ভিজে গেছো, ভালো হয়েছে, এখানেই দাঁড়িয়ে থাকো। মানে? দাঁড়িয়ে থাকবো কেন? চুপ, বেশি কথা বলবে না। দাঁড়িয়ে থাকতে বলেছি, তাই দাঁড়িয়ে থাকবে। কথাটা বলেই শুভ্রা আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমি বেশ অবাক হলাম। এই মেয়েটার আবার কি হলো? এরকম উদ্ভট বিহেভ করছে কেন? আমি যখনই বললাম আমি যাই এখন, এই কথা বলে একটু এগোতে গেলাম, তখনই শুভ্রা আমার হাত চেপে ধরলো আর রাগী কণ্ঠে বলল, তোমার কানে কথা যায় না? আমি কি তোমাকে যেতে বলেছি? আমি তোমার কেনা গোলাম নয় যে তোমার আদেশ মেনে চলবো। আমাকে আমার মতোই থাকতে দাও। হ্যাঁ, তোমাকে তোমার মতো থাকতে দেব, আর তুমি মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াবে। এই সব একদম হবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো হবেই না। মানে কি বলছেন এসব? আর আমি অন্য মেয়েদের সাথে ঘুরলে আপনার সমস্যা কি? আছে, আমার অনেক সমস্যা আছে। কেন, কি সমস্যা? আমার ভালো লাগে না। আপনার ভালো না লাগলে আমি কি করব? কিচ্ছু করতে হবে না, তুমি কেবল এখানে দাঁড়িয়ে থাকো। সরি, আমার কাজ আছে এখন, আমাকে যেতেই হবে। তুমি এখান থেকে এক পাও নড়তে পারবে না। আমি নড়বো, আমি যাবই, দেখি আপনি কি করতে পারেন। অর্ক, তুমি যদি আমাকে সামান্য ভালোবেসে থাকো, তবে তুমি এখান থেকে এক পাও নড়বে না। তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। তোমাকে দেখবো, আমি কথা বলবো। আজ তোমার সাথে আমার অনেক কথা বলার আছে অর্ক। আমি আর সামনে পা বাড়ানোর সাহস পেলাম না। আমি থমকে দাঁড়ালাম। আমার হার্টবিটটা কেমন যেন বাড়তে লাগলো। আমি শুভ্রার দিকে ফিরে তাকালাম। মেয়েটার কি হয়েছে? হঠাৎ ও এমন বিহেভ করছে কেন? শুভ্রা আমার দিকে তাকিয়েই থাকলো। ওর চেহারায় কঠোরতা কমে এলো, সেখানে মলিনতা গিয়ে ঠাঁই পেল। কয়েক সেকেন্ড পর শুভ্রার চেহারা মেঘলা হয়ে গেল, কেমন মলিন মলিন ভাব নিয়ে ও বলল, তুমি কি কিচ্ছু বোঝো না অর্ক? তুমি কি সত্যিই অবুঝ? কিচ্ছু কি টের পাও না? এই যে আমি কলেজের কাছ থেকে হোস্টেল শিফট করে বন্ধুদের গাল মন্দ শুনে তোমার এই এলাকার মেসে উঠেছি, এই ব্যাপারটাও তুমি টের পাওনি। আমার আর কোনো কাজ নেই যে প্রথম দিন তোমার পাশে গিয়ে বসবো, নিজের থেকে তোমার সাথে পরিচয় করব, অথচ আমি তাই করেছি। কেন করেছি এটাও তুমি টের পাওনি। এরপর এতটা দিন যে তুমি আমার পাশে ছিলে, তুমি সামান্য টের পাওনি যে আমি কতটা ভালোবাসি। আর চোখে আড়াল হয়ে আমি যে তোমার দিকেই চেয়ে থাকি, তাও তুমি কখনো দেখোইনি, টেরও পাওনি। অথচ তুমি বাকি সব টের পাও, কেবল আমাকে আর আমার অনুভূতিগুলো তুমি অনুভব করতে পারো না। সেই সেকেন্ড ইয়ার থেকে তোমার মায়ায় আমি আটকে পড়েছি, তোমাকে ফলো করেছি, তুমি কোথায় কি করছো, কার সাথে মিশছো, এই সব খোঁজ আমি রেখেছি। এর কিছুতেই তুমি টের পাওনি অর্ক, সামান্য টের পাওনি।
আমি আর পারছিলাম না। আমার বুকের ভিতরে পাহাড় সমান কথা জমেছিল। তোমাকে আমি বলতে চাইছিলাম, কত শত অনুভূতি তোমায় নিয়ে, এই সব তোমাকে জানাতে চাই, অথচ কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। শেষে আমার কাজিন অচিন্তর সাহায্য নিই, সেও আমাদের কলেজেই পড়ে। তোমার সিটে ওকে বসাই, যদি সামান্য জেলাস ফিল করে তুমি কিছু বুঝতে পারো। অথচ তুমি তা না করে আমাকে এড়িয়ে গেলে, তৃষার সাথে বন্ধুত্ব করলে। আমার তখন এত রাগ ধরছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমি বাড়ি এসে এটা ভেবে খুব কাঁদতাম। আমার এত খারাপ লাগতো যে তোমার পাশে তৃষাকে দেখলেই আমার চোখে জল চলে আসতো। নিজেকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতাম না। দ্বিতীয় প্রচেষ্টা করি, তোমার চেক ইন পোস্ট দেখে অচিন্তকে তাড়াতাড়ি আসতে বলি সেখানে। মিথ্যা ডেটের প্ল্যান করি, ভাবলাম তুমি এখানে কোনো রিয়াকশান দেবে অন্তত। অথচ তুমি এর কিছুই করলে না, বরং আমায় কংগ্র্যাচুলেশনস বলে চলে গেলে। আমি তো অবাক হয়ে গেলাম, চিন্তায় পড়ে যাই। তুমি কি আমাকে নিয়ে সামান্যও ভাবো না? সেদিন সেখানে তৃষাকে দেখে আমি আরও হতাশ হয়েছি। রাগে ক্ষোভে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছি, কিছুতেই কিছু হয়নি, বরং তুমি উধাও হয়ে গেলে। আমার কথা সামান্যও ভাবলে না। আমার অনুভূতি কি, আমি কেমন আছি, আমি আদৌ বেঁচে আছি কি না, এসব নিয়ে সামান্য ভ্রুক্ষেপ দেখালে না। আমার কষ্ট হয় এসবে অর্ক, আমি সইতে পারি না এসব, পুরো পাগলের মতো হয়ে যাই। আমার খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট লাগে। এই বলে থামলো শুভ্রা, নিজের চোখ মুছে নিল, মাথা নিচু করেই রইল। আমার দিকে তাকাচ্ছিল না, ও আমাকে দেখছেও না। কিছুক্ষণ পরে ও আমার দিকে তাকালো, ওর গোল গোল চোখ দুটো কেমন যেন মায়ায় ভরা। সে কেমন যেন ভীরু ভীরু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কেমন যেন এক নিষ্পাপ চাহনি। আমার দিকে চেয়ে থাকলো আর বলল, আমি আসলেই তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার অপূর্ণতা আমি কোনোভাবেই পূরণ করতে পারবো না। আমার ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় খুব প্রয়োজনীয় একটা কিছু নেই, কেউ একজন নেই। আমি আমি কাউকে মিস করছি, ভীষণ মিস করছি। কেমন একটা অস্থির লাগে না? কেমন একটা দমবন্ধকর অনুভূতি হয় না? মনে হয় মরে যাব। কথাটা বলার জন্য ভেতরটা কেমন উচ্ছ্বাসিত হয়ে ওঠে না? বারবার দেখতে মন চায়, ছবি দেখলে হয় না, কাছ থেকে দেখতে মন চায়। এমন হয় শুভ্রা? তুমি কি এমন কোনোদিন অনুভব করেছো? আমি করি। আমার এইসব অনুভূতি আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। আমি বোধহয় কিছুদিনই পাগল হয়ে যাব। এই মুহূর্তে শুভ্রার চোখের জল আর বৃষ্টির জল আলাদা করা খুবই মুশকিল, অথচ আমি তা খুব সহজেই দেখতে পারছিলাম। শুভ্রা আমার দিকে চেয়েছিল, তার ঠোঁটের কোণে কেমন একটা মিষ্টি হাসি। সে হাসছে, আবার কাঁদছেও। আমি বুঝতে পারছি না মেয়েটা এইভাবে চেয়ে আছে কেন, কি দেখছে এত? ওর কি হলো জানি না, ও চট করে আমাকে জড়িয়ে ধরলো, আর এমন ভাবে জড়িয়ে ধরলো মনে হয় ছেড়ে দিলে আমি কেন কোথাও হারিয়ে যাব। সে কাঁদতে থাকলো, আমাকে জড়িয়ে ধরেই কাঁদতে থাকলো। আমি বললাম, শুভ্রা, আমি তোমাকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। শুভ্রা কোনো উত্তর দিল না। সে আমার বাহু ডোরেই নিজেকে বন্দি করে রাখলো, আমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো। আমার বুকের ভিতর কেমন একটা প্রশান্তির অনুভব হচ্ছে, যা লিখে বোঝানো যাবে না। যাকে ভালোবাসেন তার হাতটা শক্ত করে ধরে রাখুন, কারণ দিনের শেষে এই একটাই মানুষ আছে যার কাছে আপনি নিজেকে ভেঙে চুরে রাখতে পারবেন, নিজেকে গোপন করে রাখতে পারবেন। সঠিক সময়ে সঠিক মানুষকে ভালোবাসতে শিখুন, কারণ ভালোবাসা প্রেম জীবনে প্রশান্তির পথ দেখায়। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।